নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন সুবোধ ঘোষের লেখা একটি গল্প। আজকের গল্প নিত সিঁদুর। এই পথে আসতে যেতে অনেকবার দুজনের মুখোমুখি দেখা হয়েছে, ট্রামে বাসেও কতবার, আর এই যক্ষা হাসপাতালের ফটকেও। শুধু মুখ চেনা পরিচয়। একটা বছরের মধ্যে অনেকবার মুখোমুখি দেখা হলে যতটুকু পরিচয় হয় ততটুকু। দুজনের মধ্যে কোনোদিন কোনো আলাপ কিংবা সামান্য দুই একটা কথারও বিনিময় ঘটেনি, কিন্তু অনুমানে দুজনেই দুজনের ভাগ্যের একটা বেদনার পরিচয় বুঝে নিতে পেরেছে। ধারণা করতে পারে প্রভাত, এই হাসপাতালের কোনো কেবিনের বিছানায় এমন কেউ একজন আশ্রয় নিয়ে রয়েছেন যিনি এই মহিলার কোনো আপনজন হবেন। সুমিত্রাও অনুমান করতে পারে ভদ্রলোক এখানে নিশ্চয়ই এমন কোনো রোগীর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসেন যিনি ভদ্রলোকের কোনো আপনজন, কিংবা প্রায় আপনজনের মতো কেউ একজন হবেন। পরিচয় হলো সেদিন, যেদিন দেখতে পেল সুমিত্রা সেই চেনা মুখ অথচ অপরিচিত ভদ্রলোকের সঙ্গে সুমিত্রারই পরিচিত পুরনো বান্ধবী অঞ্জলি হাসপাতালের ফটকের কাছে দাঁড়িয়ে আছে। অঞ্জলি পরিচয় করিয়ে দিল। ভদ্রলোক হলেন অঞ্জলির দাদা প্রভাত কুমার বরাট, জীবন বীমা কোম্পানির অর্গানাইজার। এতদিন আসাম সার্কেলের চার্জে ছিলেন, কিন্তু বৌদির অসুখ হবার পর বাধ্য হয়ে আর চেষ্টা করে কলকাতার অফিসে ফিরে এসেছেন। নিরুপমাকে মনে আছে তো সুমিত্রা? হ্যাঁ, সেই নিরুপমার দিদি শোভাদির সঙ্গে দাদার বিয়ে হয়েছে। কুণ্ঠিতভাবে এবং একটু ভয়ে ভয়ে প্রশ্ন করে সুমিত্রা, কি অসুখ শোভাদির? কোনো কথা না বলে শুধু চোখের ইশারায় বিরাট হাসপাতাল বাড়িটাকে দেখিয়ে দিয়ে গম্ভীর হয়ে যায় অঞ্জলি। অঞ্জলির দাদা প্রভাত বরাটের দু চোখের দৃষ্টিও যেন হঠাৎ উদাস হয়ে যায়। পাতা ঝরে গিয়েছে, রিক্ত হয়ে গিয়েছে ফটকের কাছের যে কৃষ্ণচূড়াটা, সেটারই দিকে তাকিয়ে আনমনার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে প্রভাত বরাট। দাদা, অঞ্জলির ডাক শুনে মুখ ফেরায় প্রভাত। সুমিত্রার পরিচয় শোনাতে থাকে অঞ্জলি। ইয়ে হলো আমার বন্ধু সুমিত্রা, এক কলেজের একই ক্লাসের বন্ধু। আমার যেদিন বিয়ে হয়েছে সেদিন সুমিত্রারও বিয়ে হয়েছে। আরও অনেক কথা বলে অঞ্জলি, তাই জানতে পারে প্রভাত অঞ্জলির বান্ধবী এই মহিলা হলেন সুমিত্রা ঘোষ। সুমিত্রার স্বামী লোকেন ঘোষ ইকোনমিক্সের ভালো স্কলার, কলেজের লেকচারার, আর সুমিত্রা ঘোষ নিজেও মেয়ে স্কুলের টিচার। বেশ আছে ওরা দুজন, স্বামী স্ত্রীতে একসঙ্গে মিলে লেখাপড়ার চর্চা করে বেশ সুখেই আছে। কিন্তু কি যেন সন্দেহ করে সুমিত্রার মুখের দিকে একটা প্রশ্ন করতে গিয়েই হঠাৎ থেমে যায় অঞ্জলি। কি বলছিলে? প্রশ্ন করে সুমিত্রা। তুমি এখানে কেন? ভয়ে ভয়ে প্রশ্ন করে অঞ্জলি। উনি যে এখন এখানেই আছেন। কথাটা বলেই মাথা হিট করে সুমিত্রা। বেদনাতুর মুখের একটা দুঃসহ বিষাদের ছায়া যেন লুকিয়ে ফেলতে চেষ্টা করছে সুমিত্রা। গম্ভীর হয়ে যায় অঞ্জলি, আর প্রভাতের উদাস চোখের দৃষ্টিও করুণ হয়ে যায়। সেদিনের পর অনেক দিন পার হয়ে গিয়েছে। প্রভাত বরাট আর সুমিত্রা ঘোষের মুখোমুখি দেখাও হয়েছে অনেকবার, ট্রামে, বাসে বা পথে, আর হাসপাতালের এই ফটকের কাছেও কতবার দেখা হয়েছে। কিন্তু আর তো সেই অপরিচয়ের বাধা নেই। এখন দেখা হলে দুজনের মধ্যে দু চারটে প্রশ্ন বিনিময় হয়েই থাকে। কুশল প্রশ্ন নয়, দুটি উদ্বিগ্ন অদৃষ্টের করুণ প্রশ্ন। জিজ্ঞাসা করে প্রভাত,
এখন কেমন আছেন মিস্টার ঘোষ? আছেন একরকম। কিছুটা উন্নতি নিশ্চয়ই হয়েছে? উন্নতির কোনো লক্ষণ তো দেখছি না। শোভাদি কেমন আছেন? ভালো হয়ে যেতে পারে বলে আশা করতে পারা যাচ্ছে, এইমাত্র। আজকাল আসবার সময় যদি ট্রামে বাসে বা পথে কোথাও দেখা হয়ে যায়, তবে বাকি পথটুকু দুজনে একসঙ্গেই গল্প করতে করতে পার করে দিয়ে হাসপাতালের ফটকের কাছে এসে একবার থামে। আচ্ছা, আসি। সুমিত্রা চলে যায় পূবের ওয়ার্ডের দিকে। আসুন। প্রভাত চলে যায় পশ্চিমের ওয়ার্ডের দিকে। চলে যাবার সময় যদি ট্রামে বাসে বা পথে কোথাও দেখা হয়ে যায়, হাসপাতালের ফটকে কিংবা ঢাকুরিয়া বাজারের বাস স্টপের কাছে অথবা যাদবপুর স্টেশনের প্ল্যাটফর্মে, তবে বাড়ি ফেরবার বাকি পথের অনেকখানি দুজনে একসঙ্গে গল্প করতে করতেই পার হয়ে যায়। শ্যামবাজারের 5 রাস্তার মোড়ে এসে সিঁথির বাস ধরবার জন্য উত্তর দিকে এগিয়ে যায় সুমিত্রা, আর দমদমের বাস ধরবার জন্য পূব দিকে এগিয়ে যায় প্রভাত। সিঁথিতে কোথায় থাকেন আপনি? জিজ্ঞাসা করে প্রভাত। জয়দত্ত ফার্স্ট লেন। আপনাদের নিজেদের বাড়ি? সুমিত্রা যেন একটা দীর্ঘশ্বাস চাপতে চেষ্টা করে বলে, হ্যাঁ, আর বলবেন না, এই বাড়িটাই তো। কি বলছিলেন? কত আশা করে, কত চেষ্টা করে এই বাড়িটাকে উনি কিনলেন, কিন্তু একটা মাসও এই নতুন কেনা বাড়িতে থাকবার সৌভাগ্য ওর হলো না। বাড়িটাকে কেনবার 15 দিন পরেই ওর এই কাল ব্যাধিটা ধরা পড়ল। সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে এলেন। আর কোনো প্রশ্ন করার সাহস পায় না প্রভাত। সুমিত্রা ঘোষের ভাগ্যের পরিহাস আরও কত নির্মমতা করে রেখেছে কে জানে। প্রশ্ন করলেই যদি শুধু এরকম এক একটা দুঃসহ দুঃখের আর যন্ত্রণার কথা শুনতে হয়, তবে প্রশ্ন না করাই ভালো। প্রভাত বলে, আচ্ছা, আমি এবার আসি। আপনি দমদমে বোধহয় অনেকদিন আছেন? হ্যাঁ। দমদমে কোথায়? বললে চিনবেন না, একটা নতুন রাস্তা, রামরায় স্ট্রিটে আমার বাড়ি। আপনার নিজের বাড়ি নিশ্চয়ই? হ্যাঁ, তবে কি জানেন? কথা থামিয়ে হেসে ফেলে প্রভাত, একটা করুণ আক্ষেপের হাসি। কি বলছিলেন? প্রশ্ন করে সুমিত্রা। প্রভাত বলে, একটা আধখানা বাড়ি। তার মানে? বাড়িটা মাত্র অর্ধেক তৈরি হয়ে উঠল, বাস শোভাকে এই ভয়ানক রোগে ধরল। শোভাকে হাসপাতালে ঠাঁই নিতে হলো। কাজেই আর কি দরকার বলুন? শোভা যদি ভালো না হয়ে উঠতে পারে, তবে এই আধখানা বাড়ি অমনি আধখানা হয়ে পড়ে থাকবে, বাকিটুকু আর তুলবই না। ভালো হয়ে যাবেন, নিশ্চয়ই ভালো হয়ে যাবেন শোভাদি, আপনি এত হতাশ হয়ে পড়বেন না। সত্যি কথা কি জানেন, আমি সত্যি হতাশ হইনি, যদিও ডাক্তারদের কথা থেকে বুঝতে পারি যে ওরা হতাশ হয়ে গিয়েছেন। মনে হয় সুমিত্রার সন্ধ্যার আলোকের মেলা আর জান ও জনতার অফুরান আনাগোনার এই বিপুল হর্ষময় উৎসবের মধ্যে যেন একেবারে একলাটি হয়ে দাঁড়িয়ে আছেন প্রভাত বরাট নামে এই ভদ্রলোক। ফুটপাথের একপাশে দাঁড়িয়ে সুমিত্রার সঙ্গে কথা বলতে বলতেই একেবারে আনমনা হয়ে গিয়েছেন। তবু অদ্ভুত একটা আশার জোর যেন চিকচিক করে জ্বলছে প্রভাত বরাটের দুই চোখে, একটা বিষণ্ণ স্নিগ্ধতা। সুমিত্রা বলে, আপনি তো তবু একরকম ভালো আছেন, আশা নেই জেনেও আশা করতে পারছেন, আপনার মনে জোর আছে, কিন্তু
আমি যে দিনগুলি সহ্য করতেই পারছি না। কেঁদে ফেলে সুমিত্রা। চোখের উপর রুমাল চেপে চোখের জল চেপে রাখতে চেষ্টা করে। বিচলিত হয় প্রভাত। কি করছেন? ছি। চোখ মুছে নিয়ে সুমিত্রা বলে, ডাক্তাররা বলছেন বটে যে যদিও অবস্থা সিরিয়াস, তবু একেবারে হতাশ হবারও কারণ নেই, কিন্তু আমি যে কিছুতেই আশা করতে পারছি না প্রভাতবাবু। সান্ত্বনা দিতে গিয়ে প্রায় একটা ধমক দিয়ে ওঠে প্রভাত বরাটের গলার স্বর। এত দুর্বল মন হলে চলে না। খুব ভুল করছেন আপনি। আবোল তাবোল ভেবে মিছিমিছি নিজেকে কষ্ট দিচ্ছেন। ডাক্তাররা যখন বলেছেন যে আশা আছে, তখন নিশ্চয়ই আশা আছে। হতাশ হবার কোনো অধিকারই আপনার নেই। পথের পাশের একটা দোকানের আলো ঝলমল রঙিন চেহারার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে সুমিত্রা। প্রভাতের সান্ত্বনাময় ধমক খেয়ে যেন শান্ত হতে চেষ্টা করছে। সব বিষাদ জোর করে ঠেলে সরিয়ে দিয়ে যেন স্নিগ্ধ হয়ে উঠতে চাইছে সুমিত্রার চোখ, কিন্তু ইচ্ছে করলেও পারছে না বোধহয়। প্রভাত বরাট দেখতে পায় মহিলার চোখে যেন একটা স্নিগ্ধ বিষণ্ণতা ছলছল করছে। প্রভাতের গলার স্বর এইবার নরম হয়ে যেন সান্ত্বনার সুরে গলে যায়। মিস্টার ঘোষ নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন, আপনি কোনো চিন্তা করবেন না। চলি এবার। হাতের ঘড়ির দিকে তাকিয়েই সিঁথির বাস ধরবার জন্য এগিয়ে যায় সুমিত্রা। প্রভাতও রাস্তার ওপারের দিকে তাকিয়ে দেখতে পায় একটা খালি ট্যাক্সি দাঁড়িয়ে আছে। দমদম যেতে আপত্তি করবে না তো ট্যাক্সিটা? হাসপাতালের একটি কেবিন। বিছানার উপর বসে আছে প্রভাতের স্ত্রী শোভা। জীর্ণ শীর্ণ ধুকপুকে একটি শরীরে আলোয়ান জড়িয়ে শুধু সাদাটে মুখখানি কোনো মতে বাতাসের বুকে ভাসিয়ে রেখেছে শোভা। মাথার রুক্ষ চুল ফেঁপে রয়েছে, আর সিঁথির উপর ছড়িয়ে রয়েছে একগাদা গুঁড়ো সিঁদুর। শোভার বিছানার কাছে একটা টুলের উপর একটি আয়না আর সিঁদুরের কৌটা। শোভার এই রক্তহীন সাদা মুখে অদ্ভুত একটা হাসি যেন ওই সিঁদুরের আভার মতোই জ্বলজ্বল করে। ঘরের ভেতর পায়চারি করে ঘুরে ফিরে শোভার সঙ্গে গল্প করছিল প্রভাত। হঠাৎ দরজার দিকে তাকিয়ে হাসি মুখ তুলে আহ্বান জানায় শোভা, আসুন, ওর কাছেই শুনলাম আপনি আজ আমাকে দেখতে আসবেন। কেবিনের ভেতরে ঢুকে আর একটা চেয়ারের কাছে দাঁড়িয়ে সুমিত্রা বলে, আজ কেমন আছেন? আজ আরও ভালো আছি। হেসে ফেলে শোভা। হাসির শব্দটা অদ্ভুত। সেতারের তারের উপর হঠাৎ অসাবধান হাতের আঘাত পড়লে যেমন ঝন করে একটা আর্ত হাসির ঝঙ্কার চমকে ওঠে, শোভার হাসিটাও সেই রকম একটা চমকে ওঠা ঝঙ্কার। আমার কথাটা বোধহয় বুঝতে পারেননি, তাই আপনি আশ্চর্য হচ্ছেন। শোভা আবার নিজেই হেসে উঠে প্রশ্ন করে। সুমিত্রা বলে, বুঝবো না কেন? আপনি ভালো থাকুন, ভালো হয়ে উঠুন, এই প্রার্থনা করি। ছি ছি ছি, দয়া করে ও কথা বলবেন না। দিন দিন এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে দিন। ভুল প্রার্থনা করে আমার সাধের মরণটাকে বাধা দেবেন না। কিন্তু বাধা দিলেই বা কি হবে? ওষুধে না, কারো প্রার্থনাতেও না। আমার এই নিয়ত সিঁদুর মিথ্যে হবার নয়। কপালে হাত ছুঁয়ে সিঁদুর ছড়ানো সিঁথিটাকে দেখিয়ে দিয়ে হাসতে থাকে শোভা। বিয়ের 1 মাস যেতেই রাঙা পিসিমার পরামর্শে নিজ সিঁদুর ব্রত করেছিলাম। ভাগ্যিস করেছিলাম,
আমি যে সধবা মরব মিসেস ঘোষ, কেউ আমার এই ভাগ্য খারাপ করে দিতে পারবে না, কারো সাধ্যি নেই। আয়নাটা এক হাতে তুলে নিয়ে মুখের কাছে ধরে, আর এক হাতের আঙুল চালিয়ে রুক্ষ চুলের ফাঁস ভাঙতে ভাঙতে শোভা বলে, উনি বলেন আমি নাকি স্বার্থপরের মতো কথা বলি, কিন্তু কি করব বলুন, এই একটি স্বার্থ আমি ছাড়তে পারি না, আমি আগে যাবই। হঠাৎ ব্যথিতভাবে চমকে ওঠে শোভা। শোভার মুখের সব হাসি যেন অপ্রস্তুত হয়ে গিয়েছে। কি হলো, আপনি কাঁদছেন কেন? চোখের উপর রুমালটাকে জোরে একবার ঘষে নিয়ে সুমিত্রা বলে, কিন্তু আমি যে কোনোদিন নিজ সিঁদুর করিনি, আমার কি আপনার মতো আগে চলে যাবার সৌভাগ্য হবে? হতে পারে বই কি, বিড়বিড় করে সান্ত্বনা দিতে চেষ্টা করে শোভা। হতে পারে কেন, নিশ্চয়ই হবে, আপনার মাথা সিঁদুরও নিজ সিঁদুর। সুমিত্রার মুখের দিকে তাকিয়ে জোর গলায় চেঁচিয়ে ওঠে প্রভাত। ডাক্তারেরা কি বলেন? প্রভাতের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে শোভা। প্রভাত বলে, ডাক্তারেরা বলেছেন হতাশ হবার কোনো কারণ নেই, তবু উনি মিছিমিছি। তুমি ওকে একটু বুঝিয়ে দাও শোভা। সত্যিই তো, আপনি উতলা হচ্ছেন কেন? নিশ্চয়ই সেরে উঠবেন মিস্টার ঘোষ। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনার সিঁদুরও নিজ সিঁদুর হোক। আজ আসি। বিদায় নেয় সুমিত্রা। হাসবেন মাঝে মাঝে, যতদিন না। আবার চমক দিয়ে বেজে ওঠে শোভার সেই রক্তহীন সাদাটে মুখের অদ্ভুত হাসির ঝঙ্কার। সুমিত্রা বলে, হ্যাঁ বেশ তো, চলুন না। আপনার কথা তো আমার কাছে সবই উনি শুনেছেন। আপনার সঙ্গে আলাপ করবার সুযোগ পেলে উনি খুবই খুশি হবেন। প্রভাতের ইচ্ছে ছিল, সুমিত্রারও আগ্রহ আছে। প্রভাত আর সুমিত্রা হাসপাতালের পূব দিকের ওয়ার্ডের একটি কেবিনের ভেতরে ঢুকতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করে সুমিত্রার স্বামী লোকেন। আপনি বসুন, আপত্তি করে বাধা দিয়ে লোকেনের কাছে এগিয়ে আসে প্রভাত। নিজেই একটা চেয়ার টেনে নিয়ে চেয়ারের উপর বসে। আপনার কথা সবই শুনেছি সুমিত্রার কাছে। এখন কেমন আছেন? ভালো আছি বলতে পারি না, কিন্তু আশা আছে ভালো হয়ে উঠব। নিশ্চয়ই ভালো হবেন। মিসেস ঘোষের কাছ থেকে যেটুকু শুনেছি তাতে তো মনে হয় ডাক্তাররাও হোপফুল। ডাক্তাররা কেন হোপ করছেন জানি না, কিন্তু আমি ফুলের মতো হোপ করছি ঠিকই। আপনি যদি এরকম অন্যায় কথা বলেন তবে মিসেস ঘোষকে আর দোষ দেব কি? সুমিত্রা বুঝি আপনাদেরও কাছে কান্নাকাটি করে আপনাদের বিরক্ত করছে? না না, বিরক্ত করবেন কেন? এসব কথা কি মানুষকে বিরক্ত করবার জন্য? না, কেউ বিরক্ত হয়। তবে হ্যাঁ, মিসেস ঘোষ একটু বেশি নার্ভাস। সেই জন্যেই তো দুঃখ হয় মিস্টার বরাট। ও যে শেষ পর্যন্ত কি করে ফেলবে, শোক টোক সহ্য করতে পারবে কি না, সেন্টিমেন্টের মাথায় একটা আত্মঘাতী কাণ্ড করে। থাকে সব কথা, প্লিজ। চমকে উঠে আর চোখে ঘরের এদিকে একবার এবং ওদিকে একবার তাকায় প্রভাত। তারপরেই যেন একটা উদ্বেগ থেকে মুক্ত হয়ে হাঁপ ছাড়ে। না, কাছে দাঁড়িয়ে নেই সুমিত্রা। লোকেন ঘোষের কথাগুলি সুমিত্রার কানে যায়নি। কেবিনের দরজার কাছে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে কিংবা ফটকের কাছে কৃষ্ণচূড়াটার দিকে তাকিয়ে আছে সুমিত্রা। সেই ন্যাড়া আর রিক্ত কৃষ্ণচূড়ার মাথায় কচি সবুজের প্রলেপ পড়েছে। প্রভাত গলার স্বর নামিয়ে লোকেন ঘোষের কাছে ফিসফিস করে যেন আবেদন করে, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে।
বলুন। মিসেস ঘোষের কাছে আপনি এ ধরনের হতাশার কথা বলবেন না। বুঝেছি, ওর কান্নাকাটি দেখে আপনিও খুব ব্যথিত হয়েছেন। ঠিকই বুঝেছেন মিস্টার ঘোষ। মিসেস ঘোষ বড় অবুঝের মতো কান্নাকাটি করেন। আপনার উচিত ওকে বুঝিয়ে দেওয়া। হতাশ হবার একটুও কারণ নেই। আমি অনেক চেষ্টা করেছি মিস্টার বরাট, কিন্তু অসুবিধের ব্যাপার এই যে আমার মনেই বিশ্বাসের জোর নেই। চেষ্টা করে বিশ্বাসের জোর রাখুন। আপনি কিন্তু মিছিমিছি ভুল করে ডাক্তারদের কথা অবিশ্বাস করে নিজের একটা দুর্ভাগ্য কল্পনা করছেন। ঠিকই বলেছেন। না, দেখি, সুমিত্রাকে নার্ভাস করে দেওয়ার কোনো অর্থ হয় না। আজ তাহলে উঠি। আসুন। হ্যাঁ, মিসেস বরাট এখন অনেকটা ভালো আছেন আশা করি। তাঁর ধারণা তিনি ভালো আছেন, যদিও ডাক্তারেরা জানেন যে তিনি অতি দ্রুত এগিয়ে চলেছেন সেই অচেনা জগতের দিকে, ফ্রম হুজ ফেটাল বুন নো ট্রাভেলার হ্যাজ এভার রিটার্নড। বলতে বলতে ছটফট করে ছোট ছেলের মতো কোঁকিয়ে কেঁদে উঠেই ঢোক গিলে কান্নার শব্দটা চেপে দেয় প্রভাত। লোকেনের শুকনো গলার শুকনো স্বরও হঠাৎ বেদনাহত হয়ে কেঁপে ওঠে। না না, আপনি এরকম উতলা হবেন না মিস্টার বরাট, আমার অনুরোধ, প্লিজ। আস্তে একটা হাঁপ ছাড়ে প্রভাত। আপনার কাছে মনের বদ্ধ যন্ত্রণার গুমোট মন খুলে একটু হালকা করে নিলাম মিস্টার ঘোষ। আপনার কাছে ধরা পড়ে যেতে লজ্জা নেই, কিন্তু মিসেস ঘোষের সামনে তো পারি না। প্রভাতের চেয়ারের ঠিক পিছন থেকে বলে ওঠে সুমিত্রা। আমি একাই নার্ভাস নই প্রভাতবাবু। যেন ভয় পেয়ে চমকে ওঠে প্রভাত। সুমিত্রার কাছে ধরা পড়ে যাবার যে ভয় থেকে এত চেষ্টা করে নিজেকে এতদিন বাঁচিয়ে এসেছে প্রভাত, সেই ভয়। বিব্রতভাবে একটু লজ্জিত হয়েও বোধ হয় পকেট হাতড়ে সিগারেট বের করতে চেষ্টা করে প্রভাত। সুমিত্রা বলে, আমি না হয় সেন্টিমেন্টাল মেয়ে মানুষ, কিন্তু আপনি পুরুষ মানুষ হয়ে এ কি করলেন? লোকেন বলে, ঠিকই বলেছ সুমিত্রা, আপনার এতটা বেশি সেন্টিমেন্টাল হওয়া উচিত নয় মিস্টার বরাট। লোকেনের কাছেই অভিযোগ করে সুমিত্রা। শোভাদি একটা নিজ সিঁদুরের গল্প হেসে হেসে বলেছেন, আর উনিও সেই গল্পটা বিশ্বাস করে বসে আছেন। থাক সুমিত্রা, এসব আলোচনা কোনো কাজের আলোচনা নয়। সুমিত্রা জেদ করে, না, প্রভাতবাবু কথা দিন, উনি আর কখনো নিজেকে এরকম অসহায় বলে ভাববেন না, নিজেকে একলা মনে করতে পারবেন না। হেসে ওঠে প্রভাত। চেষ্টা করব নিশ্চয়ই। লোকেন বলে, কোনো চিন্তা করবেন না, নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন মিসেস বরাট। আই প্রে তিনি ভালো হয়ে উঠুন। লেকে যাবার রাস্তা। গোল পার্ক ঘিরে বড় বড় আলো জ্বলছে যেখানে, সেখানে একটা গাছের গায়ে হাত দিয়ে চুপ করে একলাটি কেন দাঁড়িয়ে আছেন প্রভাতবাবু? বাসের জানালা দিয়ে দেখতে পেয়েই বাস থেকে নেমে পড়ে সুমিত্রা। আপনি কি বাড়ি ফিরছেন? হ্যাঁ। তবে এখানে এভাবে চুপটি করে কেন? এখনই ফিরতে ইচ্ছে করছে না, তাই দাঁড়িয়ে আছি। আজ হাসপাতালে যাননি? গিয়েছিলাম। কখন? বিকালে। কেমন আছেন শোভাদি? জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কোনো উত্তর দিলে না আপনার শোভাদি। থরথর করে কেঁপে ওঠে সুমিত্রার চোখ। কি বলছেন? একটু স্পষ্ট করে বলুন প্রভাতবাবু। শোভার আজ আর কথা বলবার শক্তি নেই। ডাক্তাররা বলেছেন বড়জোর আর ৫-৭ দিন। না না, হতে পারে না।
এরকম ভয়ানক কথা বিশ্বাস করবেন না প্রভাতবাবু। বলতে বলতে সুমিত্রার হাত দুটো বারবার উতলা হয়ে ওঠে, যেন কারো চোখ মুছে দিতে গিয়ে ভুল করে নিজেরই চোখ মুছতে থাকে সুমিত্রা। অনেকক্ষণ নীরব হয়ে থাকার পর হাসতে চেষ্টা করে প্রভাত। মনে হচ্ছে বোধহয় আপনারই অপেক্ষা এখানে দাঁড়িয়েছিলাম। ভাগ্যিস দাঁড়িয়েছিলেন, তাই আজ আপনাকে কি আপনাকে অন্তত দুটো সান্ত্বনার কথা বলবার সুযোগ পেলাম। মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন। সুমিত্রার চোখ দুটো যেন হঠাৎ বেদনায় আহত হয়। মিথ্যে? এ কথা কেন বলছেন প্রভাতবাবু? শোভা তো সত্যি বাঁচবে না। আপনি বারবার ও কথা বললে আমি কি আর বলবো বলুন? না, সে তো ঠিক কথা, কিন্তু আপনি আর রাত করবেন না। সুমিত্রা অনুনয়ের সুরে বলে। আপনিই বা রাত করছেন কেন প্রভাতবাবু? বাড়ি ফিরে যান। বিশ্বাস করুন, বাড়ি ফিরে যাব ঠিকই, কিন্তু এখনই যেতে ইচ্ছে করছে না। এ কথা বললে আমাকেও বিপদে ফেলা হয়। কেন? আপনাকে আজ এভাবে একা একা ছেড়ে দিয়ে আমারও চলে যেতে ইচ্ছে করছে না। চলুন তাহলে একটা ট্যাক্সি ডাকি, কেমন? ডাকুন, ভালোই হবে। কেউ একজন সঙ্গে না থাকলে আমারও ট্যাক্সিতে যেতে অস্বস্তি হয়, ভয় ভয়ও করে। চলন্ত ট্যাক্সির ভেতরে অনেকক্ষণ নিঝুম হয়ে বসে থেকে হঠাৎ ছটফট করে ওঠে। জোরে একটা দীর্ঘশ্বাসও ছাড়ে প্রভাত। ভাগ্যের ঠাট্টাটা বুঝুন একবার। কি বললেন? আমার লাইফ পলিসিটা শোভার নামে অ্যাসাইন করে দিয়েছিলাম। খুব বিশ্বাস ছিল আমি বেচারাকে একা রেখে আগে চলে যাব, কিন্তু কি যে হলো, সব ওলটপালট হয়ে গেল। শোভা আমার লাইফ পলিসিটাকে যেন ঠাট্টা করে ছিঁড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। আমি ঠিক এর উল্টো কাণ্ডটি করেছি প্রভাতবাবু। আমি রাগ করে আর জোর করে ওর লাইফ পলিসিটাকে সারেন্ডার করিয়ে সেই টাকায় বাড়ি কিনবার দেনা শোধ করিয়েছি। এখন দেখুন, সেই বাড়ি পড়ে রইল কোথায়, আর উনি এখন কোথায়। আপনি আবার ভুল ভাবনা করছেন। মিস্টার ঘোষ আবার বাড়িতে ফিরে আসবেন। আপনার দুঃখ করবার কোনোই কারণ নেই। জানি প্রভাতবাবু, আপনি আমাকে মিথ্যে সান্ত্বনা দেবার মানুষ নন, কিন্তু কি বলুন, সৌভাগ্যে আর বিশ্বাস করার মতো মনের জোর পাই না। প্রভাতী যেন মনের সব জোর দিয়ে সুমিত্রার ভয় ভেঙে দিতে চায়। বিশ্বাস করুন, আপনাকে কখনো একা একা অসহায় হয়ে পড়ে থাকতে হবে না। এই যে শ্যামবাজার এসে পড়েছে, আমি এখানে নেমে যাই, আসুন। বিকাল হয়েছে। হাসপাতালের ফটকের কাছে কৃষ্ণচূড়ার মাথা লাল হয়ে উঠেছে। ফটক পার হয়ে ভিতরে ঢুকতে গিয়েই দেখতে পাই সুমিত্রা। হাসপাতালের অফিস ঘরের দিক থেকে প্রভাতবাবু আস্তে আস্তে হেঁটে ফটকের দিকেই আসছেন। থমকে দাঁড়ায় সুমিত্রা। প্রভাত কাছে এসে দাঁড়াতেই প্রশ্ন করে সুমিত্রা, কখন এসেছিলেন? এই মিনিট 10 আগে। এরই মধ্যে চলে যাচ্ছেন? হ্যাঁ, সামান্য একটু কাজ ছিল। হাসপাতালে কিছু পাওনা হয়েছিল, টাকাটা দিয়ে এলাম। কিন্তু প্রভাতের মুখে একটা রুক্ষ শুষ্ক ও তীক্ষ্ণ হাসির জ্বালা যেন ঝিকঝিক করে। বুঝতে পারলেন কিছু? চেঁচিয়ে ওঠে সুমিত্রা। শোভাদি কেমন আছেন? নেই, কালই শেষ রাতে চলে গিয়েছে। তাই আজ পর্যন্ত বাকি বেড ভাড়া যা জমা হয়েছিল সব হিসেব করে চুকিয়ে দিয়ে এলাম। চোখের উপর রুমাল চেপে ফোঁপাতে থাকে সুমিত্রা। আপনাকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছি না প্রভাতবাবু।
শোভাদি এ কি ভয়ানক কাণ্ড করলেন? প্রভাত হাসে। আপনার শোভাদি তাঁর নিজ সিঁদুরের জেদ রাখলেন, আমাকে একলা রেখে পালিয়ে গিয়ে সুখী হলেন। আচ্ছা চলি। চমকে ওঠে সুমিত্রা। বিদায় চাইছেন প্রভাতবাবু? সত্যিই তো, এই হাসপাতালের কোনো ওয়ার্ডের কোনো কেবিনে এই কৃষ্ণচূড়ার ছায়ার কাছে প্রভাতবাবুর জীবনের আর কোনো কাজ নেই। এতদিনে শূন্য হয়ে, মুক্ত হয়ে, একেবারে একলা হয়ে চলে যাচ্ছেন ভদ্রলোক। প্রভাতবাবু আর এখানে আসবেন না। একটা দুঃখের তীর্থে আসা যাওয়ার পথে সুমিত্রার এতদিনের সঙ্গী মানুষটা এবার সঙ্গ ছাড়া হয়ে গেল। সত্যিই তাহলে যাচ্ছেন? বিদায় নিচ্ছেন প্রভাতবাবু? হ্যাঁ। এখন কোথায় যাবেন? এখন তো আর দমদমের ওই আধখানা বাড়িতে পড়ে থাকবার কোনো অর্থ হয় না। তার মানে আবার আসাম সার্কেলে চলে যাব। কলকাতাতে কি আর আসবেন না? আসবো বইকি, এবং আসলেই আপনার খোঁজও নেব নিশ্চয়। হ্যাঁ, আপনার সিঁথির ঠিকানা? 11 নম্বর জয়দত্ত ফার্স্ট লেন। বিদায় নেবার জন্যেই বোধহয় একটা শেষ কথা বলতে চায় প্রভাত, কিন্তু কি যেন ভেবে নিয়ে হঠাৎ বলে ওঠে, হ্যাঁ, ডাক্তারদের কাছ থেকে একটা সুখবর শুনে এলাম। কিসের সুখবর? ভিয়েনার একজন বিখ্যাত স্পেশালিস্ট সার্জন নাকি আর 1 মাসের মধ্যেই আসবেন। মিস্টার ঘোষের কেস তার কাছে রেফার করা হবে এবং তারই পরামর্শ মতো অপারেশন করা হবে। ডাক্তারদের ধারণা এই অপারেশন সফল হবে, যদিও এ ধরনের জটিল কেসের প্রায় ক্ষেত্রে অপারেশন বিফল হয়ে যায়। সুমিত্রার মুখে একটা করুণ হাসির ছায়া কাঁপতে থাকে। বুঝতে পারছি না প্রভাতবাবু, আপনার কথায় হতাশ হব না আশা করব? নিশ্চয়ই আশা করবেন। নীরব হয়ে মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকে সুমিত্রা। প্রভাতের কথার মধ্যে হেঁয়ালি নেই, তবু যেন মনের ভিতরে এলোমেলো হয়ে একটা হেঁয়ালির বেদনা ছোটাছুটি করছে। কাকে আশা বলে আর কাকে হতাশা বলে বুঝতে গিয়ে সুমিত্রার মাথাটাই ক্লান্ত হয়ে ঝুঁকে পড়েছে। না, এই ভদ্রলোকের কাছে আজ আর কিছু বলবার নেই। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত সেই যে বিছানার উপর পড়ে আর বালিশ আঁকড়ে অসাড় হয়ে শুয়েছিল সুমিত্রা, সন্ধ্যা হলেও সেইভাবে শুয়ে পড়ে থাকে। সিঁথির জয়দত্ত ফার্স্ট লেনের 11 নম্বরের বাড়িটার এই ঘরের অন্ধকার সুমিত্রার অদৃষ্টের সবচেয়ে নির্মম আতঙ্কটারই মতো নিরেট হয়ে উঠতে থাকে। আলো জ্বালাতেও ভুলে গিয়েছে সুমিত্রা। কাল বিকালে হাসপাতালের কেবিনে লোকেনের করুণ চোখ দুটোর দিকে তাকিয়ে হাসি মুখের অজস্র ভাষায় সাহস দিয়ে লোকেনের মাথার উপর অনেকক্ষণ মাথা রেখে সেই যে চলে এসেছে সুমিত্রা, তারপর থেকে সুমিত্রার স্যাঁতসেঁতে চোখ আর শুকনো হয়নি। আজই সকালে লোকেনের ফুসফুসে অপারেশন হয়েছে। কি হয়েছে কে জানে। পাশের বাড়ির টেলিফোনের নম্বরটা হাসপাতালের অফিসে লিখিয়ে রেখে এসেছিল সুমিত্রা। কথা আছে যথাসময়ে টেলিফোনে হাসপাতাল থেকে খবর জানিয়ে দেবে। কিন্তু কই, সন্ধ্যা হয়ে গেল, এখনো খবর আসে না কেন? কিন্তু খবরটা অনুমান করতে কি কোনো অসুবিধা আছে? প্রায় ক্ষেত্রে যে অপারেশন সফল হয় না, সেই অপারেশন কি সুমিত্রার উপর বিশেষ দরদ করে সফল হয়ে যাবে? এত বড় সৌভাগ্য যে কল্পনা করতেই পারে না সুমিত্রা। কল্পনা করবার, বিশ্বাস করবার শক্তিই নেই।
বরং বিশ্বাস করতে হয় এখনো লজ্জা করে সুমিত্রাকে ভয়ানক খবরটা দিতে পারছে না হাসপাতালের অফিস। হঠাৎ সুমিত্রার কান দুটো চমকে ওঠে। শুনতে পায় সুমিত্রা, পাশের বাড়ির কাকিমা চেঁচিয়ে, না কাঁদতে কাঁদতে নয়, হাসতে হাসতে সিঁড়ি ধরে উপরে উঠছেন, এই ঘরের দিকে আসছেন। সুমিত্রা, সুমিত্রা, কোথায় তুমি? ধড়ফড় করে বিছানা থেকে নেমে আলো জ্বালে সুমিত্রা। ঘরে ঢুকেই কাকিমা হেসে ওঠেন। এইমাত্র হাসপাতাল থেকে খবর এলো, খুব ভালো অপারেশন হয়েছে। ডাক্তাররা বলেছেন আর চিন্তা করবার কিচ্ছু নেই, একেবারে নিরাপদ। সুমিত্রার চোখ মুখ ছাপিয়ে যেন হাসির এক ঝলক আলো উথলে ওঠে। অদৃষ্টের করুণ কান্নাটা যেন একটা হাঁপ ছেড়ে একেবারে নীরব হয়ে গিয়েছে। পাশের বাড়ির কাকিমাকে প্রণাম করেই নিজের মনের আবেগে ঘরের ভেতরে ঘুরে বেড়াতে থাকে সুমিত্রা। কাকিমা বলেন, আমি চলি, আমি এখনই তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। চলে যান কাকিমা। হঠাৎ নিথর হয়ে দু চোখ অপলক করে যেন একটা আর্তনাদহীন বেদনায় বোবা হয়ে দাঁড়িয়ে থাকে সুমিত্রা। আর হতাশ হবার বিন্দুমাত্র কারণ নেই। কিন্তু কি অদ্ভুত এই হতাশাঘাতক আশা! জীবনের এত বড় সৌভাগ্য আশা করতে পারেনি সুমিত্রা, এবং যেন এই সৌভাগ্যকে সহ্য করবার মতো শক্তি খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না সুমিত্রা। আলো নিভিয়ে দিয়ে আবার বিছানার উপর লুটিয়ে পড়ে সুমিত্রা। কান্না চাপতে গিয়ে হাঁসফাঁস করে আর বারবার বালিশে চোখ ঘষে ছটফট করতে থাকে। আর দেখতে হয়নি সুমিত্রার। হাসপাতালের ফটকের কাছে কৃষ্ণচূড়া আবার কবে রিক্ত হয়ে কেমনতর উদাস হয়ে গেল। এদিকের পথে আসা যাওয়ার পালা শেষ হয়ে গিয়েছে কবেই। সিঁথির জয়দত্ত ফার্স্ট লেনের 11 নম্বর বাড়ির উপরতলার একটি ঘরের ভিতর হেসে হেসে গল্প করে সুমিত্রা। এখন মনে পড়লেও লজ্জা লাগে। কি, এই বাড়িটাকে অপয়া বাড়ি মনে করে কত ভয়ই না পেয়েছিলাম, কত আক্ষেপও করেছি। আপাতত ভয় নেই। আবার অপয়া কথা? প্রভাতবাবুর ওয়ার্নিং ভুলে গিয়েছ? প্রভাতবাবুকে? ও হ্যাঁ, সেই চমৎকার কোমল স্বভাবের জেন্টলম্যান। হ্যাঁ, ভদ্রলোক প্রায় প্রত্যেক মাসেই একটি করে চিঠি লিখে আশ্চর্য করে দিচ্ছেন। সে কি, চিঠিতে কি লেখেন ভদ্রলোক? আমাকে সান্ত্বনা জানাচ্ছেন, চিন্তা করতে নিষেধ করছেন, অনুরোধ করছেন যেন আশা রাখি। হো হো করে হেসে ওঠে লোকেন। চমৎকার কমেডি অব এরর। কমেডি কেন বলছো? ভদ্রলোক যে সত্যিই দুশ্চিন্তা করে কষ্ট পাচ্ছেন। বোধহয় ধারণা করছেন যে তোমার অসুখ সারেনি, ভয়ানক একটা কিছু হয়ে গিয়েছে। ট্র্যাজেডি অব এরর। ভদ্রলোক জীবন বীমার কাজে আসামের এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, তাই বোধহয় ঠিকানা দেন না। তা না হলে সুখবরটা স্পষ্ট করে জানিয়ে দিতাম যে তুমি ভালো হয়ে গিয়েছ। আর আশা করবার, চিন্তা করবার কিচ্ছু নেই। উঠে দাঁড়ায় সুমিত্রা। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আরও ব্যস্ত হয়ে ওঠে। আমি চললাম, স্কুলে আজ টিচার্সদের একটা মিটিং আছে। তুমি বেশি ওঠানামা করবে না, 1 কাপের বেশি চা খাবে না। স্যুপ তৈরি করে রেখেছি, মিটসেপের ভেতরে আছে। নিচে নেমে বাইরের ঘরের দরজা খুলে এগিয়ে যেতে গিয়েই থমকে দাঁড়ায় সুমিত্রা। প্রভাতবাবু আসছেন। আসুন, কবে ফিরেছেন? হাসি মুখে জিজ্ঞাসা করে সুমিত্রা।
আজই, হেসে হেসে উত্তর দেয় প্রভাত। আপনার খবর ভালো? হ্যাঁ, আপনার খবর বলুন। সুখবর, উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এই মাসের শেষেই কাজে জয়েন করবেন। প্রভাতের চোখের কৌতূহল হঠাৎ বিস্ময়ের একটা চমক লেগে কেঁপে ওঠে, যেন সুমিত্রার সিঁথির সিঁদুরের ছায়াটা হঠাৎ প্রভাতের চোখের উপর লুটিয়ে পড়েছে। অদ্ভুত এক খুশির উচ্ছ্বাস তুলে হাসতে থাকে প্রভাত। তাই বলুন, আমি বলেছিলাম কিনা আপনার সিঁদুরও নিজ সিঁদুর। এখন বিশ্বাস করছেন তো? করছি বই কি। তাহলে এখন স্বীকার করুন, আমি আপনাকে মিথ্যে সান্ত্বনা দিইনি। স্বীকার করি। প্রভাত হাসে। স্বীকার করুন, আপনি আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছিলেন। মাথা হেঁট করে সুমিত্রা। না। কৃতার্থভাবে, যেন একটা সফল স্বপ্নের আনন্দে চোখের চাহনি নিবিড় করে নিয়ে হাসতে থাকে প্রভাত। যাক, শুনে খুবই সুখী হলাম। আপনাকে ভুল বুঝিনি তাহলে। আচ্ছা, আমি এবার চলি মিসেস ঘোষ। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।